সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আবার অনলাইন ক্লাসে আসলাম। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি। একটি নতুন টপিক, সেটা হলো আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনে তিনি কতটুকু দায়ী ছিলেন। তো আমরা দীর্ঘদিন ধরে মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ছিলাম, এখন শেষের দিকে চলে আসছি। তো এই বিষয়টা প্রশ্নটা মাঝে মধ্যে পড়ে, এই কারণে তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। আমাদের আজকের বিষয়টা হলো তাহলে আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো, মুঘল সাম্রাজ্যের পতনে তিনি কতটুকু দায়ী ছিলেন। এখন আগে একটু আওরঙ্গজেব সম্পর্কে আমরা ধারণা নিই। আওরঙ্গজেব ছিলেন শাহজাহান এবং মমতাজ মহলের তৃতীয় পুত্র। 1618 খ্রিস্টাব্দের 3 নভেম্বর আহমেদাবাদ ও মালব সীমান্তের ধুদে নামক স্থানে তার জন্ম। তার প্রথমে নাম ছিল মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। পিতার সিংহাসনে বসার পর তিনি কোরআন, হাদিস, আরবি, ফার্সি, তুর্কি এবং হিন্দি ভাষায় শিক্ষা লাভ করেছিলেন। ইসলামী ধর্মতত্ত্বের প্রতি আকৃষ্ট আওরঙ্গজেব নিজ ধর্মের প্রতি অত্যন্ত গোড়া সমর্থক ছিলেন। 1636-এ দাক্ষিণাত্যের শাসনকর্তার দায়িত্ব পান এবং 1644 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দাক্ষিণাত্যে ছিলেন। আমরা যে আজকে দাক্ষিণাত্য নীতি আলোচনা করেছি, সেখানে সম্রাট হওয়ার পূর্ব আওরঙ্গজেব এই দাক্ষিণাত্যে দুইবার ছিলেন। প্রথম হলো 36 থেকে 44 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে 1645-এ তিনি গুজরাটে দায়িত্ব পেয়েছিলেন। তারপর 1648 থেকে 52 পর্যন্ত সিন্ধু এবং মুলতানের দায়িত্ব পেয়েছিলেন। আবার দ্বিতীয়বার এসে 1652 খ্রিস্টাব্দ থেকে 58 খ্রিস্টাব্দ পর্যন্ত আবার দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। এটা সম্রাট হবার পূর্বেই। তো পিতার অসুস্থতার সময় যখন উত্তরাধিকার দ্বন্দ্ব হলো, চার ভাইয়ের মধ্যে যখন এই গৃহযুদ্ধ হলো, সেই যুদ্ধে আওরঙ্গজেব জয়লাভ করেছিলেন, আমরা গত ক্লাসে পড়েছি। তো 1658-এর 31 জুলাই তিনি এই দিল্লির ক্ষমতায় বসেছিলেন এবং এই সময় তিনি নতুন নাম ধারণ করেছিলেন আবুল মুজাফফর মুহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বাহাদুর আলমগীর বাদশাহ গাজী। এই উপাধি নিয়ে তিনি রাজকার্য আরম্ভ করেছিলেন। তো এখন আসো আমরা আওরঙ্গজেব সম্রাট হবার পরে যে তার যে দাক্ষিণাত্য নীতি ছিল, তো এই দাক্ষিণাত্যে তিনি আগে থেকেই শাসন করে আসছিলেন এবং এটা সম্পর্কে তার একটা দুর্বলতা ছিল। তার রাজত্বকালের দুইটা পর্যায় আছে। একটা হলো প্রথম দিকে 20 বছরের অধিকার ছিলেন তিনি উত্তর ভারতে যত বিদ্রোহ, অনেকগুলো বিদ্রোহ তিনি এখানে দমন করেছিলেন। দ্বিতীয় পর্যায় ছিল এই দাক্ষিণাত্যে। দাক্ষিণাত্য প্রায় 26 বছর, কেউ বলেছে 25 বছর, আবার কেউ বলেছে 26 বছর পর্যন্ত তিনি এখানে কালাতিপাত করেছিলেন এবং এই দাক্ষিণাত্যে কালাতিপাত করার কারণেই তারও পতন হয়, আওরঙ্গজেব এই যে মুঘল সাম্রাজ্য পতন হয় বলে অনেকে বলে থাকেন। তাহলে এই দাক্ষিণাত্যে তিনি কেন প্রবর্তন করেছিলেন, আমরা এখন সে সম্পর্কে পড়ব। প্রথমত হলো পূর্বপুরুষদের নীতি তিনি এখানে অনুসরণ করেছিলেন। আওরঙ্গজেব তার পূর্ববর্তী শাসক যারা ছিল তাদের নীতি এখানে তিনি অনুসরণ করেছিলেন। এর পূর্বে এই যে আওরঙ্গজেবের পূর্বপুরুষ, এই যে তার পিতা শাহজাহান ছিল, তারপরে জাহাঙ্গীর ছিল, এর পূর্বে আকবর ছিল। তো এই পূর্বপুরুষদের অনুকরণে তিনি এখানে দাক্ষিণাত্য নীতিটি তিনি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন, পূর্বপুরুষদের নীতি অনুসরণ করে। তারপর হলো মুঘল সাম্রাজ্যের প্রতিরক্ষা। মুঘল সাম্রাজ্য তখন নিরাপদ ছিল না, এই কারণে মুঘল সাম্রাজ্যের প্রতিরক্ষা করার জন্য এই দাক্ষিণাত্যে অভিযান করা তার অত্যন্ত প্রয়োজন ছিল। বিশেষ করে সেই সময়ে গোলকুন্ডা এবং বিজাপুর এই দুটি শিয়া রাষ্ট্র ছিল। এই শিয়া রাষ্ট্রগুলো দখল করা তার জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। সেই কারণেই তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিরক্ষার জন্য তিনি এই রাজ্য দুটি অধিকার করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তৃতীয়ত হলো এই যে প্রশাসনিক কারণ, প্রশাসনকে সুবিন্যস্ত করার জন্য আওরঙ্গজেব তিনি এখানে করেছিলেন, দাক্ষিণাত্যে
সময় ক্ষেপণ করেছিলেন। 4 নম্বর হলো মারাঠা অভ্যুত্থান রোধ। আওরঙ্গজেবের রাজত্বকালে মারাঠারা মানে নানা জায়গায় বিদ্রোহ করত। তার পূর্বে শাহজাহানের রাজত্বকালে কিন্তু মারাঠারা শাহজাহানের আনুগত্য স্বীকার করেছিল। হ্যাঁ, কিন্তু আওরঙ্গজেবের রাজত্বকালে এই মারাঠারা কিন্তু নানা সময় বিভিন্ন সময় অভ্যুত্থান ঘটিয়েছিল এই আওরঙ্গজেবের বিরুদ্ধে। হ্যাঁ, তো মারাঠার প্রথমে আমরা দেখতে পাই শিবাজি, তাদের নেতা ছিল শাহজি ভোঁসলের পুত্র। তো সে যাই হোক, তো এই শিবাজিরা অত্যন্ত শক্তিশালী ছিল, মারাঠারা অত্যন্ত শক্তিশালী ছিল। তাদেরকে পার্বত্যের মুশিক বলা হয়। মুশিক মানে ইঁদুর। মনে রাখবে, পার্বত্যের মুশিক কাদের বলা হয়? মারাঠাদেরকে বলা হয়। তো এই মারাঠাদেরকে দমন করতে গিয়ে তাকে এখানে অনেক দিন সময় ক্ষেপণ করতে হয়েছিল। এই যে শাহজাদা, এই যে যুবরাজ আকবর যে ছিল, তো সেই যুবরাজ শাহজাদা আকবর পিতার সাথে বিদ্রোহ করে পরবর্তীকালে সে এই মারাঠাদের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, শম্ভুজির কাছে। তো মারাঠারা শম্ভুজি যখন এই বিদ্রোহী পুত্র আকবরকে আশ্রয় দান করে, তখন আকবর, এই যে আওরঙ্গজেব, তাদেরকে সমুচিত শাস্তি দানের উদ্দেশ্যে এই দাক্ষিণাত্যে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। তো দেখো, এই 5টি কারণেই আওরঙ্গজেব এখানে দাক্ষিণাত্যে অভিযান পরিচালনা করেছিলেন। এবং এটা 3টি পর্যায় ছিল। একটা হলো 1658 থেকে 80 খ্রিস্টাব্দ পর্যন্ত তাকে শিবাজির বিরুদ্ধে এখানে যুদ্ধ করতে হয়েছে, এবং এরা এত শক্তিশালী ছিল যে তাদেরকে পুরোপুরি তিনি দমন করতে পারেনি। আর দ্বিতীয় পর্যায়টা ছিল 1680 থেকে 87। এখানে কেউ কেউ 81ও বলেছে। 1658 থেকে 81, আবার 1681 থেকে 87 খ্রিস্টাব্দ পর্যন্ত বিজাপুর ও গোলকুন্ডা, যেটা শিয়া রাষ্ট্র ছিল, এটা মুসলিম রাষ্ট্র ছিল, এই মুসলিম রাষ্ট্র বিজয় করা তার জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। হ্যাঁ, এখানকার সুলতানদ্বয় কেন্দ্রীয় মুঘল সরকারের নিকট কর প্রদান হতে যখন বিরত থাকতো, তখন এই দুইটা বিজয় করা তার জন্য অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল। সেই কারণে দ্বিতীয় স্তরে এই বিজাপুর এবং গোলকুন্ডা অঞ্চল দুটি তিনি আক্রমণ করে করেছিলেন, দখল করেছিলেন। তারপর তৃতীয় স্তর যেটা ছিল সেটা হলো 1687 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং শিবাজির পুত্র শম্ভুজি এবং মারাঠা যারা ছিল, সেই মারাঠাদের বিরুদ্ধেই তিনি অভিযান পরিচালনা করেছিলেন এই তৃতীয় পর্যায়ে। এবং প্রায় এই 3 পর্যায় মিলে প্রায় তোমার 26 বৎসর নাকি তিনি এখানে কালাতিপাত করেছিলেন। এবং এই 26 বৎসর কালাতিপাত করার কারণে তার নিজের এবং মুঘল সাম্রাজ্যের নানা দিক দিয়ে এখানে মুঘল সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই কারণে অনেক ঐতিহাসিকরা বলছেন যে তিনি বুঝতে সক্ষম হন নাই যে নিয়তি তাকে দাক্ষিণাত্যে টেনে নিয়ে যাচ্ছে, তাকে এবং তার সাম্রাজ্যের সমাধি রচনা করতে। এরপর আমরা দেখি যে 1682 খ্রিস্টাব্দে সে 1682 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্য নীতিকে বাস্তবায়িত করার জন্য আজমির পরিত্যাগ করে আহমদনগরে উপস্থিত হয়েছিলেন। তো দেখো, এই 3টি পর্যায়ে তিনি এই দাক্ষিণাত্য নীতি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। এবং মারাঠা জাতিরা নাকি এত শক্তিশালী ছিল যে তাদেরকে খুব সহজে তিনি দমন করতে পারেন নাই। পানিতে আঘাত করলে যেমন এখানে প্রত্যাঘাত আসে না, মারাঠা জাতিরও নাকি সেরকম ছিল। আওরঙ্গজেব তাদের বিরুদ্ধে বারবার অভিযান করা সত্ত্বেও তাদেরকে পুরোপুরি দমন করতে পারে নাই। সেই কারণে বলছেন যে এই আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি তার পতনকে অবধারিত করে দিয়েছিল। দেখো, এই যে আর আমরা যে দ্বিতীয় স্তর গোলকুন্ডা এবং বিজাপুর, যে শিয়া রাষ্ট্র দুটি, এ সম্পর্কে লেনপুল বলছেন যে গোলকুন্ডা ও বিজাপুর বিজয়ের সাথে সাথেই আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের একচ্ছত্র প্রভু হিসেবে পরিণত করা হয়। কিন্তু মারাঠারা যে তৃতীয় পর্যায়ে যে যুদ্ধগুলো করতে হয়েছিল শম্ভুজি এবং মারাঠাদের বিরুদ্ধে, অনেকদিন পর্যন্ত তাকে এখানে ব্যস্ত থাকতে হয়েছিল, প্রথম থেকে পর্যন্ত। 1689 খ্রিস্টাব্দে সঙ্গমেশ্বরে নাকি শম্ভুজিকে তিনি ধরেও ফেলেছিলেন। এবং পরবর্তীকালে শম্ভুজি নিহত হয়। কিন্তু শম্ভুজির ভ্রাতা রাজারামের নেতৃত্বে মারাঠাদের বিদ্রোহ আবারও
তা অব্যাহত থাকে। 1700 খ্রিস্টাব্দে রাজারামের মৃত্যুর পর তার উত্তরাধিকারী তৃতীয় শিবাজী এবং তদীয় মাতা তারাবাই অত্যন্ত যোগ্যতার সাথে মোগলদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখেন। এভাবে সম্রাটের মৃত্যুকাল পর্যন্ত মোগল মারাঠা সংঘর্ষ অব্যাহত ছিল এবং যার কারণে এই এই দাক্ষিণাত্য অভিযানটা আওরঙ্গজেবের জন্য তেমন ফলপ্রসূ হয় নাই। দাক্ষিণাত্যে মোগল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে আওরঙ্গজেব কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর থেকে কুমারিকা পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়েছিলেন। ইতিপূর্বে কোনো মোগল নৃপতি এত বড় সাম্রাজ্য শাসন করেননি, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা তখন থেকে সম্রাটের জীবন নাটকের দুঃসময় ও বিষাদময় অধ্যায়ের সূচনা করে। বাহ্যিকভাবে সম্রাট সব কিছু লাভ করলেও প্রকৃতপক্ষে সব কিছু তিনি কি হারিয়েছিলেন। সুদীর্ঘ ২৬ বছর ক্রমাগত দাক্ষিণাত্যে যুদ্ধ পরিচালনায় রাজকোষ অর্থশূন্য হয়ে পড়ে। সেনাবাহিনীর বেতন নাকি বাকি পড়ায় তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দীর্ঘদিন যাবৎ সম্রাটের রাজধানীতে অনুপস্থিত থাকায় উত্তর এবং মধ্যপ্রদেশে মোগল শাসন শিথিল হয়ে পড়েছিল এবং চতুর্দিকে বিদ্রোহ ও অশান্তির সৃষ্টি হয়। শিখ এবং জাটগণ শক্তিশালী হয়ে ওঠে। ফৌজদার ও প্রাদেশিক গভর্নরগণ কেন্দ্রীয় শাসন উপেক্ষা করে অত্যাচারী হয়ে ওঠে। এভাবে সম্রাটের জীবিতাবস্থায় মোগল সাম্রাজ্যের বিপর্যয়ের সূত্রপাত হয় এবং এই অবস্থার বিরুদ্ধে যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মতো ক্ষমতা সম্রাটের ছিল না। সেই জন্য ডক্টর স্মিথ বলছেন যে দি ডেক্কান ওয়াজ দ্য গ্রেভ অফ হিজ বডি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ এম্পায়ার। দাক্ষিণাত্য সম্রাটের দেহের এবং সাম্রাজ্যের সমাধিভূমি ছিল। নেপোলিয়ন বোনাপার্ট বলতেন যে ইট ওয়াজ এ স্প্যানিশ আনসার হুইচ রুইন মি। হ্যাঁ, যে স্পেনের যে ক্ষত সেটা নেপোলিয়নকে নাকি কি ধ্বংস করে দিয়েছিল। একইভাবে এই আওরঙ্গজেবের এই দাক্ষিণাত্য নীতিও তাকে ধ্বংস করে দিয়েছিল। দাক্ষিণাত্য নীতির ব্যর্থতার ফলে দুশ্চিন্তায় সম্রাটের মন ও শরীর ভেঙে পড়ে এবং ভগ্ন স্বাস্থ্য নিয়ে ১৭০৭ খ্রিস্টাব্দের ৩রা মার্চ ভারতের শেষ উল্লেখযোগ্য সম্রাট মোগল সম্রাট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বস্তুতপক্ষে বিজাপুর এবং গোলকুন্ডা রাজ্য দুটোর স্বাধীনতা হরণ করে আওরঙ্গজেব মারাঠা শক্তির উত্থানের পথ প্রশস্ত করেছিলেন। এই সুলতানি রাজ্য দুটো স্বাধীন থাকলে নিজেদের স্বার্থে এগুলো মারাঠা শক্তিকে দমন করে রাখার চেষ্টা কি তারা করতে পারত। সম্রাট রাজ্য দুটোকে মারাঠা শক্তির বিরুদ্ধে ব্যবহার করতে পারতেন, কিন্তু সেটা কি হয়নি। ফলে আমরা দেখি নেপোলিয়নের পতনের জন্য যেমন ছিল স্পেনীয় ক্ষত, তেমনি দাক্ষিণাত্য ক্ষত আওরঙ্গজেবের সর্বনাশের অন্যতম কারণ। একথা সুযৌক্তিক যে আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মোগল সাম্রাজ্যের পতনকে অনেকাংশে দায়ী বলে কি আখ্যায়িত করে থাকেন। আমরা এখন এই দাক্ষিণাত্য নীতি তার পতনের জন্য কতটুকু দায়ী সে সম্পর্কে আমরা এখন পড়ব। মোগল সাম্রাজ্যের পতনের জন্য তিনি কতটুকু দায়ী। এই আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পুরোপুরি ভুল এবং বা এই যে মোগল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল, এটা পুরোপুরি ছিল বা কতটুকু ছিল, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তবে কেউ কেউ বলছেন যে তাকে কখনো পুরোপুরি কি দায়ী করা যায় না, কেননা এটা ছিল তার পূর্বপুরুষের অনুসৃত নীতি। সুতরাং দায়ী হলে তার পূর্ব যারা শাসক ছিল আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানকেও কি বাদ দেওয়া যাবে না। এছাড়া আওরঙ্গজেবের যে সুবাদারি আমলে দাঁড়ার জন্য তিনি কি সেখানে সফল হতে পারেনি। কেউ কেউ বলে থাকেন যে মারাঠাদের সাথে উদারনীতি গ্রহণ করলে হয়তো অবস্থার পরিবর্তন ঘটত, কিন্তু স্মরণযোগ্য যে তখন ছিল হিন্দু জাগরণের যুগ, যে কারণে তাদের থেকে আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহান রক্ষা পাননি। উপরন্তু আওরঙ্গজেব খাঁটি সুন্নি এবং তার সাথে হিন্দুদের বৈবাহিক সম্পর্কও ছিল না, যেটা তার পূর্বের একটি সম্রাটদের মধ্যে ছিল। তাছাড়া আওরঙ্গজেবও শিবাজীকে এই যে দরবারে নিয়ে অথচ কি রাজা উপাধি এবং মনসবদার দিয়ে নিজে অনেক উদারতা দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছিল তারা মারাঠারা। অতএব পার্সিভেল স্মিথের সাথে বলা যায় যে সব কিছু ঠিকভাবে চলতো যদি তারপরে আর একজন আওরঙ্গজেবের আবির্ভাব হতো। কেননা পানিপথের তৃতীয় যুদ্ধ প্রমাণ করে যে মারাঠারা কি অজেয় ছিল না। সুতরাং দায়ী আওরঙ্গজেব নন, তার পরবর্তী শাসকরাই সবচেয়ে বেশি দায়ী বলে কি অনেকেই বলে থাকেন। এই যে মোগল সাম্রাজ্যের পতনের জন্য তাকে এই যেন কারণে অনেকে পুরোপুরি দায়ী করেন না। তো এভাবেই আমরা এই যে মোগল সাম্রাজ্যের পতনে তিনি কতটুকু দায়ী সেটাকে বিশ্লেষণ করতে পারি।
ফলে যে তার যে রাজত্বকাল ছিল 1658 থেকে তিনি 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তাহলে দুইটা স্তর, একটা হলো তিনি প্রথম দিকে দক্ষিণ ভারতে ছিলেন, হ্যাঁ, উত্তর ভারতে শাসনকাল জন্য ছিলেন, এবং পরবর্তীকালে তিনি এই যে দাক্ষিণাত্যে চলে গিয়েছিলেন। ফলে এই দাক্ষিণাত্যে 26 বছর, কেউ বলেছে 25 বছর, কেউ বলেছে 26 বছর এখানে রাজত্ব করেছে, থেকেছিলেন। এই থাকার কারণে এটা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ফলে তারও পতন হয় এবং মুঘল সাম্রাজ্যেরও পতন হয় বলে অনেকেই বলে থাকেন, যদিও আমরা এটা নিয়ে বিশ্লেষণ করেছি। তো আজকে এতটুকু আলোচনা করলাম। তো আওরঙ্গজেবকে জিন্দা পীর কেন বলা হয় এই প্রশ্নটা তোমরা শিখবা, এটা হয়তো আসতেও পারে। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।